আমরা এখন দাঁড়িয়ে আছি এই লাইট হাউসটার ওপরে। এটা হচ্ছে মেনল্যান্ড ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট রামেশ্বরমে। ধনুষকোটি জায়গাটায় ঢুকলেই কিন্তু ওয়েলকাম টু শ্রীলঙ্কার একটা মেসেজ আসবে। আর এটা হচ্ছে পায়াসাম, এটা দিয়ে পুরো ভাত খাওয়া যায়। জেনারেল লাইন আছে প্লাস ভিআইপি এন্ট্রিও আছে। 22টা কুয়ো লাইন দিয়ে দিয়ে আমাদেরকে চান করতে করতে যেতে হবে। স্ফটিকলিঙ্গ দর্শন হয় প্রতিদিন সকাল 5টা থেকে সকাল 6টা অবধি। তারপর কিন্তু গোটা দিন এই দর্শনটা হয় না। আগের এপিসোডে আমরা রামেশ্বরম পৌঁছে রামেশ্বরমের কিছু স্পেশাল সাইট সিন করে দেখেছিলাম, আর আজকের ভিডিওর গল্পটা শুরু করব রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গ মন্দির দিয়ে। সঙ্গে দেখব ধনুষকোটি রাম সেতু। হ্যালো গাইস, কেমন আছো সবাই? এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে রামেশ্বরম মন্দিরের সামনে। অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যেই কিন্তু আমরা সকালবেলা এসেছিলাম। সকালবেলা এসে আমরা দর্শন করে গেছিলাম স্ফটিকলিঙ্গের, তারপর করলাম 22 কুণ্ড স্নান, আর তারপর লাস্টে আমরা দর্শন করে বেরোলাম। তো এর মাঝে কি কি করলাম চলো একবার দেখে নিই। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে রামেশ্বর টেম্পলের সামনেটায়, আর এখন আমরা দর্শন করব হচ্ছে স্ফটিকলিঙ্গ। এই স্ফটিকলিঙ্গ দর্শন হয় প্রতিদিন সকাল 5টা থেকে সকাল 6টা অবধি। তারপর কিন্তু গোটা দিন এই দর্শনটা হয় না। ভেতরে দেখতে পাচ্ছ অনেক লোক ঢুকছে। এই লাইনটা আজকের দিনটায় কম আছে, বাট কিছুক্ষণের মধ্যে হয়তো লাইনটা আরো বেড়ে যাবে। তো ফার্স্টে আমরা দর্শনটা করে নিই, তারপর তোমাদেরকে বাকি কথা বলছি। আর এখন আমরা জাস্ট দর্শন করে বেরোলাম হচ্ছে স্ফটিকলিঙ্গ দেখে। এই রাস্তাটা দিয়ে আমরা এখন বেরিয়ে গেলাম। এটার কিন্তু একটা স্পেশাল এন্ট্রি টিকিটও আছে, আবার নর্মাল টিকিটও আছে। নর্মাল টিকিটের দাম হচ্ছে 50 টাকা, আর স্পেশাল এন্ট্রি যে টিকিটটা সেটা হচ্ছে 200 টাকা। নর্মাল টিকিটেই দেখলাম, কেন কি ভিড় কম ছিল, মানে ইভেন স্পেশাল টিকিটেই হয়তো বেশি ভিড় ছিল। তো যাই হোক, দর্শন করতে আমাদের আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো টাইম লাগলো। এখন ঘড়িতে ওই 6টা 10 মতো বাজে। এরপর আমরা যাব হচ্ছে স্নান করতে। তো স্ফটিক লিঙ্গটা কি তোমাদেরকে একটু বলে দিই আগে। এই লিঙ্গটা একদম মানে ট্রান্সপারেন্ট একটা গ্লাসের মতো তৈরি, একটা খুব সুন্দর মানে ন্যাচারালি তৈরি হয়েছে এই শিবলিঙ্গটা। রামেশ্বরম মন্দিরের ভেতরেই রাখা রয়েছে। এটা শুধু 5টা থেকে 6টা অবধি রাখা থাকবে, তারপর কিন্তু আবার ওটা রিপ্লেস হয়ে যাবে। এটা দেখতে অসংখ্য দর্শক সকালবেলা আসে। এখন যে অবস্থা আছে সেম অবস্থাতেই আমরা যাব হচ্ছে সমুদ্রে চান করতে। সেই সমুদ্র যে চান করাটা ওটাকে বলছে অগ্নি তীর্থম। এবার ওই জায়গাটায় স্নান করার পর আমরা নেক্সট যাব হচ্ছে 22 কুণ্ডে চান করতে। ওই 22 কুণ্ডে চান করাটাও এখানে একটা খুবই একটা পবিত্র একটা জিনিস। এগুলো কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না। অ্যাকচুয়ালি সমুদ্রে চান করাটা তোমাদের দেখাবো নেক্সট, বাট 22 কুণ্ডে যখন যাবো সেটা কিন্তু মন্দিরের ভেতরে রয়েছে। 22টা কুয়োতে 22 জন পুরোহিত রয়েছে। ওই পুরোহিত গুলো সবাই একটা করে বালতি মানে কুয়ো থেকে জল তুলবে, দিয়ে ওই একটা বালতি 7-8 জনকে ডিস্ট্রিবিউট করে দেবে। ওই 22টা কুয়ো লাইন দিয়ে দিয়ে আমাদেরকে চান করতে করতে যেতে হবে। এটাই নিয়ম, এটাই সিস্টেম এখানকার। তো এটা খুবই একটা পবিত্র পাওয়ান একটা জিনিস। তো ওটা আমরা তোমাদেরকে দেখাতে পারবো না, যেহেতু ওটা মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ওই পার্টিকুলার জায়গাটা অ্যালাউ নেই। তো ফার্স্টে আমরা এখন সমুদ্রে যাব, ওইখানে গিয়ে সানরাইজটা দেখবো। মন্দিরের বাইরে জায়গায় জায়গায় অনেকগুলো লকারের পরিষেবা রয়েছে। তো 22 কুণ্ডতে স্নান করতে যাওয়ার আগে তোমরা তোমাদের ফোন সেখানে জমা দিয়ে যেতে পারো। এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে অগ্নি তীর্থমের সামনে। মন্দিরে বেরোনোর পর থেকে জাস্ট 1 মিনিট টাইম লাগলো এই জায়গাটায় পৌঁছতে। আর এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। এবার আমরা এখানে স্নান করব, তারপরে আমরা যাবো হচ্ছে 22 কুণ্ডতে স্নান করতে। তীর্থযাত্রীদের মধ্যে বিশ্বাস যে নিঃসন্তান দম্পতিরা এই তীর্থমে স্নান করলে এবং পরে গিয়ে মন্দিরে শিবের প্রার্থনা করলে তাদের সন্তান লাভ হয়। অমাবস্যার দিন এবং পূর্ণিমার দিনগুলি এখানে সবচেয়ে শুভ স্নানের দিন হিসেবে বিবেচিত হয়। এখানকার নিয়ম অনুযায়ী অগ্নিতীর্থমে স্নান করে তারপরেই 22 কুণ্ড জলে স্নান করা যায়। তো আমরাও প্রথমে সেটাই করলাম। আর এই রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম হচ্ছে 22 কুণ্ডতে। এখন জাস্ট স্নান করে ফিরলাম। এখন 8টার মতো টাইম বাজে, 8টার মতো বাজে। 2 ঘন্টা জাস্ট লাগলো টোটাল 22টা কুণ্ডতে স্নান করতে। আর প্রত্যেকটা 22 কুণ্ডতে এই জলটা আমরা নিলাম, মানে এইরকম ভাবে দাঁড়িয়েছিলাম। তো যখন জল মাথায় ঢালছিল তখন এর মধ্যে অটোমেটিক্যালি প্রত্যেকটা কুণ্ডরই জল এই ডাব্বার মধ্যে আমরা কালেক্ট করেছি। তো তোমরাও চাইলে সেটা কালেক্ট করতে পারো। এটা তো এইভাবেই আমার পুরো সকালটা গেল। দিয়ে যেহেতু ভিজে গেছিলাম পুরো, আমরা এসে হোটেল চলে গেলাম। যেহেতু আমাদের কাছে প্রচুর টাইম ছিল, আমরা হোটেলে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে এখন একটু আগেই মন্দিরের ভেতর ঢুকলাম। ঢুকে দর্শন করে জাস্ট বেরোলাম। আর দর্শন করার পর কি কি দেখতে পেলাম এবার চলো সেটা বলে দিই তোমাদেরকে। প্রথমে যখন মন্দিরের ভেতর আমরা ঢুকলাম, প্রথমে লাইন দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছিল।
লাইন দিয়ে ঢুকে ভেতরে প্রথম কথা ক্যামেরা কোনো অ্যালাউড নয়, সে জন্য ভেতরটা তোমাদেরকে দেখাতে পারছি না। জেনারেল লাইন আছে প্লাস ভিআইপি এন্ট্রিও আছে। জেনারেল লাইন যেটা ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না, বাট ভিআইপি এন্ট্রি সেটার জন্য কিন্তু 200 টাকা করে চার্জ লাগে। যদি আমরা স্পেশাল এন্ট্রি দিয়ে যাইনি, কেন কি পুরো মানে দুটো লাইনই ফাঁকাই ছিল, আমরা জেনারেল লাইন দিয়ে এন্ট্রি নিলাম। তারপরে এন্ট্রি দিতে দিতে অনেকগুলো মানে টাইম লাগলো ভেতরে যেতে, বাট টোটাল প্রসিডিয়ারটা হচ্ছে কিন্তু আধা ঘন্টার, মানে আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে আমাদের পুরো দর্শন আজকে হয়ে গেল। আজকে বৃহস্পতিবার দিন। ফার্স্টে চলো তোমাদেরকে গল্পটা বলে দিই যে এই যে রামেশ্বরমের যে মন্দির, রামের যে ঈশ্বর শিব ঠাকুরের যে জ্যোতির্লিঙ্গ মন্দির, এই মন্দিরের স্টোরিটা কি আছে চলো এবার দেখে নিই। শ্রীরাম যখন সীতামাতার সাথে ফিরছিলেন লঙ্কা থেকে রাবণকে বধ করে, নিজেকে নিজে পাপী মনে করছিলেন, কারণ তিনি রাবণকে বধ করে এসেছিলেন। আর রাবণ বধ হচ্ছে একটা ব্রাহ্মণ বধ, সঙ্গে কিন্তু রাবণ একটা শিবেরও পূজারী ছিল। তিনি ভাবেন যে আমি শিবের পুজো করব যাতে আমি ওই সেই পাপ থেকে মুক্ত হতে পারি। তখন তিনি হনুমানজিকে পাঠালেন কৈলাস আর বললেন ওইখান থেকে একটা শিবলিঙ্গ আনতে। বাট কোনো কারণবশত হনুমানজি ঠিক টাইম মতো আসতে পারেননি। তখন রামচন্দ্র মাতাকে বললেন যে একটা বালির তৈরি একটা শিবলিঙ্গ বানাতে। আর সেই বালির তৈরি শিবলিঙ্গতে যখন অভিষেক করা হলো, মানে জল ঢালা হলো, সেই সময় সেই মুহূর্তে ওই বালির শিবলিঙ্গটা কিন্তু পাথরে রূপান্তরিত হয়। আর ঠিক তারপর থেকেই ওই যে পাথরের শিবলিঙ্গ, সেটাই এখানকার জ্যোতির্লিঙ্গ হিসেবে পরিচিত হয়। শিব ঠাকুরকে যেহেতু পুজো করা হয়, রামের যে ঈশ্বর রামেশ্বরম, এই জায়গাটার নামকরণ করা হয়। আর আমরা এখন সেই মন্দিরের ভেতরেই দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে জাস্ট এক্সিট গেটটা, আমরা ভেতরে ফটোগ্রাফি কোনো করতে পারলাম না। তো এইটা হচ্ছে এই রামেশ্বরমের যে মন্দির, তার গল্পটা। তো আমরা ভেতরে গিয়ে যেটা দেখলাম ফার্স্টে, সেটা হচ্ছে প্রথমে হনুমানজির মূর্তি দেখলাম, তার পাশে রয়েছে একটা শিবলিঙ্গ যেটা হনুমানজি নিয়ে এসেছিলেন। তারপরে আমরা যাদের আরেকটু ভেতরে গিয়ে যখন দেখলাম, সেইখানে কিন্তু আমরা জ্যোতির্লিঙ্গের দর্শন করলাম। আর এই টোটাল মন্দিরের কিন্তু টোটাল 4টে গেট রয়েছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। 4টে গেটের যে স্ট্রাকচার গুলো, সেই স্ট্রাকচারের মানে ডিজাইনটা কিন্তু একরকমই, বাট ডিফারেন্স হচ্ছে কি প্রত্যেকটার সাইজ একটু আলাদা আলাদা। তার মধ্যে আমরা যে গেট দিয়ে দর্শন করলাম সেটা হচ্ছে ইস্ট গেট। এবার এখানকার গেটগুলোকে কিন্তু গোপুরাম বলা হয়। তো আমরা এই ইস্ট গেটের যে গোপুরাম দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, সেই গোপুরাম দিয়ে আমরা এক্সিট নিলাম। এই জাস্ট দর্শন করেও ফিরলাম। তো দর্শন করে আমাদের খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি ভেতরটা হচ্ছে একদম ন্যাচারাল লাইট, কোনো আর্টিফিশিয়াল লাইট নেই। পুরো চারদিকটা মানে মানে জাস্ট মোমবাতির আলো, প্রদীপের আলোয় আলোকিত হয়েছে। আর দেখতে মানে তোমরা যারা যারা এখানে এসছো বা আসবে, তারা অনুভূতি করতে পারবে জিনিসটাকে, যে আমি কোন মানে একটা খুবই সুন্দর আধ্যাত্মিক একটা ব্যাপার ভেতরে গেলে তোমরা জানতে পারবে সেটা। তো সেটাই এখন ফিল হচ্ছে। এখন নেক্সট আমরা এখান থেকে যাব হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ করব কেন কি সকাল থেকে কিছু খাওয়া হয়নি, দর্শন করার ছিল বলে। তো এখন দর্শন হয়ে গেছে, আর লাঞ্চ করে নেক্সট যাব হচ্ছে ধনুষকড়ি। ধনুষকড়ি হচ্ছে কোথায় কি ব্যাপার ওটা ওইখানে গিয়ে তোমাদেরকে বলছি। বাট আপাতত চলো দেখি এখানে কোথায় ভালো লাঞ্চ পাওয়া যায়, দিয়ে দেখা হচ্ছে ওইখানে। এখন আমরা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি, আর এখানে আমাদেরকে একটা পুরো সাউথ ইন্ডিয়ান একটা মিল দেওয়া হয়েছে। এটা হচ্ছে রাইস, এটা সাম্বার, ওর সঙ্গে সাম্বার দিয়েছে, আর হচ্ছে এটা বললো চাও চাও। এটা একটা মানে মিক্সড ভেজ একটা সবজি টাইপের উইথ মানে এখানে ডাল, চানা ডাল যেটা সেটা দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে পরিয়াল, মানে এটাও এই বিনস, তারপর নানা রকম ভেজিটেবলস আর কিছু ডালস দিয়ে একটা মানে ফ্রাই মতো করে ভেজিটেবলস করা হয়েছে। আর এখানে পায়েসাম রয়েছে, আর এটা হচ্ছে এমনি দই, আর এটা চাটনি, আর পাঁপড় আছে সঙ্গে। এই পুরো মিলটা আমরা খাচ্ছি, এটা 120 রুপিসের একটা মিল। তো চলো ট্রাই করে দেখি। হ্যাঁ, পাঁপড়টার সাইজটা কিন্তু বিশাল বড়। প্রত্যেকটা রেস্টুরেন্টে তোমরা এখানে সাউথ ইন্ডিয়ান থালি পেয়ে যাবে, যে থালিগুলো ওই 100 থেকে 120-র মধ্যে তোমার দাম পড়বে। আর মোটামুটি টেস্টি এরকম নয়, আর হেলদিও, কম তেলের মধ্যে খুব সুন্দর খাবার এখানে পাওয়া যায়। বাট ওটাই যে তোমরা যদি ট্রাই হিসেবে করতে যাও তাহলে করতে পারো। 1-2 দিন খাওয়ার পর তোমাদের হয়তো অতটা পছন্দ নাও হতে পারে। অতটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমি কালকেও খেয়েছিলাম, আজকেও খাচ্ছি, তো ইটস গুড। আর এটা হচ্ছে পায়েসাম।
দারুণ, এটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে। যদি তোমরা সাউথ ইন্ডিয়ান ফুড খাও তাহলে কিন্তু ম্যাক্সিমাম ওইখানে যে কোকোনাট অয়েল হয় সেটা ইউজ করা হয় খাবারের মানে ফুডের মধ্যে। বাট এই তামিলনাড়ুর মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই, কোকোনাট অয়েলের যদি আছে বাট সেটা তোমরা যদি না চাও তোমরা বলে দিলে ম্যাক্সিমাম এখানে কিন্তু গ্রাউন্ডনাট অয়েল বলে একটা অয়েল আছে সেটা ইউজ করা হয় খাবারের মধ্যে। আর এখন আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ধনুষকোটির মধ্যে বিভীষণ মন্দির। এটাই আমরা ফার্স্টে আজকে ভিজিট করলাম রামেশ্বরম মন্দিরের পর। তো এই জায়গাটার গল্পটা হচ্ছে এটাই যে যখন শ্রীরাম রাবণ বধ করে এই জায়গাটা এলেন তখন এই জায়গাটাতেই কিন্তু বিভীষণকে তার রাজ্যাভিষেক করেছিলেন, মানে এই জায়গাটাতেই লঙ্কার যে ভার সেটা তিনি তাকে দিয়েছিলেন। দক্ষিণ ভারতের শেষ গ্রাম পৌঁছানোর আগেই আমাদের নেটওয়ার্ক চলে যায়। আর এখানে যে এখনো কিছু ঘর এত অসুবিধার মধ্যে রয়েছে তা দেখে মন খুবই কষ্ট পায়। ধনুষকোটি ভারতবর্ষের এক প্রাচীন অধ্যায় যা আজ লুপ্ত হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ধনুষকোটি রেলওয়ে স্টেশনের কিছু ধ্বংসস্তূপের সামনে। সালটা ছিল 1964। সেই সময়কার ধনুষকোটি খুবই ব্যস্তপূর্ণ শহর ছিল। প্রতিদিন হাজার হাজার মানুষ ধনুষকোটির সমুদ্র সৈকতে বেড়াতে আসত। কিন্তু 1964 সালের এক রাত্রে বিশাল ঘূর্ণিঝড় পুরো শহরকে তছনছ করে দেয়। সেই থেকেই ধনুষকোটিকে ভুতুড়ে শহর বা ঘোস্ট টাউনও বলা হয়ে থাকে। আমরা পৌঁছে গেছি হচ্ছে ধনুষকোটি টাউনের মধ্যে। আর এই পেছনেই দেখতে পাচ্ছ চার্চ, আগেকার দিনে এটাই ধনুষকোটি শহরের চার্চ ছিল। তো এটারই ধ্বংসস্তূপ আমরা দেখতে পাচ্ছি এখন। আর এই ধনুষকোটি জায়গাটার মধ্যে যখন তোমরা আসবে তখন কিন্তু দুটো জিনিসের খেয়াল রাখবে। এক নম্বর হচ্ছে এখানে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক পাওয়া যায় না, একদম মানে এয়ারটেল ছাড়া কোনো রকম নেটওয়ার্ক কিন্তু এখানে কোনো সিগন্যাল নেই। যদি এখানে আসো আর তোমাদের যদি কারোর কাছে এয়ারটেল সিম থাকে তাহলে কিন্তু এই ধনুষকোটি জায়গাটায় ঢুকলেই কিন্তু ওয়েলকাম টু শ্রীলঙ্কার একটা মেসেজ আসবে। তো এটা যেহেতু শ্রীলঙ্কার একদম পাশেই, স্ক্রিনে আমি দেখিয়েও দিচ্ছি যে একটা দেখো এরকম একটা টাইপের মেসেজ আসবে যদি এয়ারটেলের সিম থাকে। তাছাড়া অন্য কোনো সিমের কিন্তু কোনো রকম চান্স নেই এখানে নেটওয়ার্কে। এই জায়গাটার মধ্যে কিন্তু বিকেল 5টার পর মানে রামেশ্বরম থেকে যারা যারা আসছে এখানে তাদের কোনো অ্যালাউ নেই, মানে 5টার পর মধ্যেই তাদেরকে সব ব্যাক করে চলে যেতে হবে রামেশ্বরমে। তো এটা একটা ইম্পর্টেন্ট আমি ইনফরমেশন দিয়ে রাখলাম। তো তোমাদের যদি কোনোদিন প্ল্যান থাকে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসার, কারণ কি 5টার পর এখানে নো অ্যালাউড, যেহেতু সমুদ্রের চারদিকে সমুদ্র আছে আর নেটওয়ার্কের প্রবলেম, তো সে অন্যায় এখানে আর কি মানে সরকার থেকে অ্যালাউড নয় এখানে 5টার পর আসা। আমরা এখন দাঁড়িয়ে আছি এই লাইট হাউসটার ওপরে। এই লাইট হাউসটার ওপর থেকে তোমরা সোজা দেখতে পাচ্ছ পুরো ধনুষকোটি রোড আর ধনুষকোটি সি বিচ। লেফট সাইডে যে বিচটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বে অফ বেঙ্গল, আর রাইট সাইডে যে বিচটা দেখছো সেটা কিন্তু ইন্ডিয়ান ওশিয়ান। আর মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে সেটাই সোজা চলে যাচ্ছে ধনুষকোটি বিচ। এই ভিউটা দেখবার জন্য তোমাদেরকে মাস্ট এখানে আসতেই হবে। কি দারুণ লাগছে না দেখতে? এই এরিয়াল ভিউ যেটা তোমরা দেখছো একদম উপর থেকে, আর এটাই কিন্তু অ্যাকচুয়ালি সি বিচের যদি তোমরা মজা নিতে যাও তাহলে এরিয়াল ভিউ এর একটা ভিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মেনল্যান্ড ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট ধনুষকোটি বিচ পয়েন্ট বা রাম সেতু বা অ্যাডামস ব্রিজ। দুই পাশে রয়েছে দুই সমুদ্র আর মাঝখানে আছি আমরা। সে এক দারুণ অনুভূতি। ম্যাপের এই অ্যানিমেশনের মাধ্যমে তোমরা বুঝতে পারবে
ভারত আর শ্রীলঙ্কাকে কিভাবে এই রাম সেতু জুড়ে রেখেছে। দারুণ লাগছে না জায়গাটা? তো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একদম ইন্ডিয়ার লাস্ট পয়েন্টে। এটা হচ্ছে মেনল্যান্ড ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট রামেশ্বরমে, আর এখান থেকে স্টার্ট হয় হচ্ছে রাম সেতুর রাস্তাটা। শ্রীরাম যখন লঙ্কায় গেছিলেন তখন এইখানেই কিন্তু পাথরের পর পাথর দিয়ে দিয়ে রাম সেতু তৈরি করে লঙ্কায় গেছিলেন, আর আমরা আজকে ওই জায়গাটাই দাঁড়িয়ে আছি। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান আর এই সাইডটা হচ্ছে বে অফ বেঙ্গল। তো তোমরা যে দুটো জলের কালার দেখো, এদিকটা হচ্ছে অনেকটা গ্রিনিশ টাইপের কালারটা, আর এপাশটা হচ্ছে ব্লু কালারটা, মানে লাইট ব্লু, যেটা হোয়াইট কালার হালকা হয়ে যায়। তো বে অফ বেঙ্গলের ওয়াটার যারা কলকাতা সাইডে থাকো তারা সবাই জানো কিরকম কালার হয়, আর এদিকটা কালারটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম গ্রিন কালার। দারুণ লাগে, এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটায়। এত রোদ ছিল, আমরা রোদের মধ্যে ট্রাভেল করছিলাম, তো এই জায়গাটায় এসে একদম পশিয়ে গেছে। রামেশ্বরম হোক কি কন্যাকুমারী, এই জায়গাগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে এত হাওয়া। রাম সেতুর পাথর আজ হয়তো জলের তলায় তলিয়ে গেছে, কিন্তু এই পাথরের কিছু নিদর্শন আমরা কাল দেখে এসেছি রামেশ্বরমে। সেই ব্লগ তোমরা আমার আগের ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বিচটাতে, আর এই দেখো এই দিকটায় রয়েছে সঙ্গম, মানে অ্যাকচুয়ালি যেটা বে অফ বেঙ্গল আর ইন্ডিয়ান ওশিয়ান, মানে ভারত মহাসাগর এক জায়গায় মিশছে, সেটা হচ্ছে ওই জায়গাটা। ওই জায়গাটায় জলটা একটু বেশি আছে বলে ওই জায়গাটা এখন যেতে দিচ্ছে না কাউকে। আর ওই যে জায়গাটা তোমরা দেখছো ওইখানটায় দাঁড়িয়ে আমরা দেখছিলাম এই ক্রাউডটা টোটাল। তো এখন ওইখান থেকে মনে হচ্ছিল এত লোক আছে, প্লাস ওই দিকে কিন্তু আরো অনেক লোক আছে। তো এরকমই জায়গাটা পুরো সি বিচ টাইপের একটা, তোমার রাউন্ড করে তোমরা পুরো সি বিচের এনজয় নিতে পারবে। একদিকে বে অফ বেঙ্গল, একদিকে হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ানের ওপর, আর ওর পর হচ্ছে বে অফ বেঙ্গল। তো যাই হোক, দারুণ লাগছে এই জায়গাটা। আগেও আমরা দীঘা, পুরী এগুলো গেছি, মন্দারমণি, বাট এই জায়গাটার যে গ্রিনিশ ওয়াটার যেটা, এটা কিন্তু তোমরা বে অফ বেঙ্গলে দেখতে পাবে না। দারুণ। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ির সামনে। আর এই বাড়ির মধ্যে কিন্তু ওনার সমস্ত স্মৃতি রয়েছে, সঙ্গে রয়েছে অনেকগুলো বই, উনি কি জামা কাপড় পরতেন, টোটাল জিনিসগুলোই কিন্তু এই বাড়ির ভেতরে একটা মিউজিয়াম হয়ে এখন থেকে গেছে। এই ঘরটা তোমরা দেখে নাও, এখানেও তোমরা ভিজিট করতে পারো। এখানে সমস্ত রকম ইনফরমেশন লেখা রয়েছে, যে গ্যালারি ফার্স্ট ফ্লোরে রয়েছে, কালা মার্কেট হচ্ছে সেকেন্ড ফ্লোর, হাউস মানে যিনি যেখানটায় থাকতেন তার বিছানাপত্র, চাদর, বালিশ সব কিন্তু মানে থার্ড ফ্লোরটায় রয়েছে। আর এখানেই শেষ করব আমাদের আজকের টোটাল রামেশ্বরমের সফরটা। কালকে ঘুরেছিলাম হচ্ছে রামেশ্বরের পুরো সিটিটাকে, আর আজকে আমরা ঘুরলাম রামেশ্বরম মন্দির সঙ্গে ধনুষকোটি। তোমাদেরকে এই টোটাল প্যাকেজটা আমি একটু প্রাইসটা জানিয়ে রাখি। আমি কালকে যেটা ঘুরেছিলাম টোটাল রামেশ্বরম শহর উইথ পাম্বান ব্রিজ, মোটামুটি সমস্ত কিছু কভার করেছিলাম, সেটা তোমরা আমার আগের ভিডিওটা দেখতে পারবে। তো টোটাল আমার অটোতে আমি ঘুরেছিলাম, দুজনের কস্ট পড়েছিল আমাদের 800 টাকা। আর আজকে আমি ঘুরলাম হচ্ছে রামেশ্বরম মন্দির আর সঙ্গে পুরো ধনুষকোটি, মানে একদম এন্ড অব্দি রাম সেতু অব্দি গেছিলাম।
আর সেটার আমাদের টোটাল দুজনের কস্ট পড়লো হচ্ছে 700 টাকা। তোমরা চাইলে এই প্যাকেজটা কিন্তু দুজনের বদলে 4 জনের ম্যাক্সিমাম করতে পারো, বাট যখন এটা 5 জন বা 6 জন হয়ে যাবে তখন হয়তো রেটটা একটু বেশি হয়ে যাবে। আমি তোমাদেরকে ডেসক্রিপশনে অটোর যে ড্রাইভার ছিল তার নাম্বারটা দিয়ে দেবো। আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে মান্ডাপাম রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে আমাদের নেক্সট জার্নি স্টার্ট হতে চলেছে, সেটা তোমরা দেখবে আমার নেক্সট ভিডিওতে। আমি এখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে তিরুপতি। তো তিরুপতি দর্শন সঙ্গে তিরুপতির সমস্ত রকম ইনফরমেশন থাকছে আমার নেক্সট ভিডিওতে। এখানে ভিডিওটা এন্ড করব। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছুই করতে হবে, তোমরা জানো। আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। মাই নেম ইজ প্রসূন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।